আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং বন্ধুরা, আমরা পড়ছি ইংলিশ লিটারেচারের 15 নম্বরের জন্য। রবার্ট ব্রাউনিং এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসে এবং এসেছে, সেই প্রশ্নগুলো নিয়েই আমরা সাজিয়েছি আমাদের আজকের এই পর্বটি। বন্ধুরা, সরাসরি আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। প্রথম প্রশ্ন। বন্ধুরা, প্রথম প্রশ্নটি হচ্ছে, রবার্ট ব্রাউনিং ওয়াজ আ ড্যাশ পোয়েট, ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। রবার্ট ব্রাউনিং ওয়াজ আ ড্যাশ পোয়েট, ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি বা বুঝবার চেষ্টা করি, তাহলে অর্থটি দাঁড়ায়, রবার্ট ব্রাউনিং কোন ধরনের কবি ছিলেন বা কোন কবি ছিলেন, শূন্যস্থানটি সঠিক শব্দ দিয়ে পূরণ করতে হবে। বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং ওয়াজ আ ভিক্টোরিয়ান পোয়েট। রবার্ট ব্রাউনিং ওয়াজ আ ভিক্টোরিয়ান পোয়েট। রবার্ট ব্রাউনিং ছিলেন ভিক্টোরিয়ান যুগের কবি। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। দ্য পেট্রিয়ট কবিতাটি কে রচনা করেন? দ্য পেট্রিয়ট কবিতাটি কে রচনা করেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং রচিত একটি বিখ্যাত কবিতা দ্য পেট্রিয়ট। বন্ধুরা, দ্য পেট্রিয়ট এই কবিতাটি আমাদের পাঠ্য ছিল। হতে পারে আপনারাও আপনাদের পাঠ্যপুস্তকে এই কবিতাটি পাঠ্য হিসেবে পেয়েছেন অথবা পেয়ে থাকতে পারেন। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। দ্য পেট্রিয়ট কবিতায় দেশপ্রেমিককে কোথায় নেওয়া হচ্ছিল? দ্য পেট্রিয়ট কবিতায় দেশপ্রেমিককে কোথায় নেওয়া হচ্ছিল? বন্ধুরা, এর উত্তর হচ্ছে স্কাফোল্ড অর্থাৎ গণমঞ্চে। দ্য পেট্রিয়ট কবিতায় দেশপ্রেমিককে নেওয়া হচ্ছিল গণমঞ্চে। বন্ধুরা, স্কাফোল্ড অথবা গণমঞ্চে। দ্য পেট্রিয়ট এই কবিতাটি একজন প্রকৃত দেশপ্রেমিকের করুণ কাহিনীতে পরিপূর্ণ। অর্থাৎ একজন প্রকৃত দেশপ্রেমিকের করুণ কাহিনী এই কবিতার মূল উপজীব্য। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। রবার্ট ব্রাউনিং রোট, অর্থাৎ এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি, তাহলে অর্থটি দাঁড়ায়, রবার্ট ব্রাউনিং কি লিখেছিলেন? অর্থাৎ নিম্নে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে কোন কবিতাটি রবার্ট ব্রাউনিং এর রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রাব্বি বিন এজরা। রাব্বি বিন এজরা। রবার্ট ব্রাউনিং রোট রাব্বি বিন এজরা, অর্থাৎ রবার্ট ব্রাউনিং রাব্বি বিন এজরা এই কবিতাটি লিখেছিলেন। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। ব্রাউনিং ওয়াজ দ্য কম্পোজার অব এনি অফ দ্য ফলোয়িং পোয়েমস। ব্রাউনিং ওয়াজ দ্য কম্পোজার অব এনি অফ দ্য ফলোয়িং পোয়েমস। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি, তাহলে অর্থটি দাঁড়ায় যে রবার্ট ব্রাউনিং নিম্নের কবিতাগুলোর মধ্যে কোন কবিতাটি রচনা করেছিলেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে আন্দ্রিয়া ডেল সার্টো। আন্দ্রিয়া ডেল সার্টো এটি রবার্ট ব্রাউনিং রচিত একটি বিখ্যাত কবিতা। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম আন্দ্রিয়া ডেল সার্টো? হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম আন্দ্রিয়া ডেল সার্টো? বন্ধুরা, আন্দ্রিয়া ডেল সার্টো এই কবিতাটির কবি কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who among the following is not a recipient of the Nobel Prize in Literature? Who among the following is not a recipient of the Nobel Prize in Literature? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি, তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? নিম্নের কবিগণের মধ্যে বা সাহিত্যিকগণের মধ্যে বা নিম্ন বর্ণিত ব্যক্তিগণের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেননি? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং তিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত হননি। অর্থাৎ রবার্ট ব্রাউনিং কখনোই সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত হননি। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ এ ফেমাস পোয়েট অফ ড্রামাটিক মোনোলগ? হু ইজ এ ফেমাস পোয়েট অফ ড্রামাটিক মোনোলগ? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি বা অর্থ করবার চেষ্টা করি, তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? ড্রামাটিক মোনোলগের কবি কে? অর্থাৎ ড্রামাটিক মোনোলগের বিখ্যাত কবি কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। Robert Browning is a famous poet of dramatic monologue. Robert Browning is a famous poet of dramatic monologue. বন্ধুরা, ড্রামাটিক মনোলগ এই শব্দটিকে যদি একটু বাংলায় বুঝবার চেষ্টা করি, তাহলে কিরকম হয়?
কেমন হয়? ড্রামাটিক মনোলগ মানে স্বগোক্তি, নাটকীয় স্বগোক্তি। বন্ধুরা, আমরা তো মনে মনে কথা বলি, সেই কথাগুলো কি আমরা ছাড়া আর কেউ শুনতে পারে? কেউ শুনতে পারে না, শুধু আমরাই শুনতে পাই আমাদের মনের কথা। নাটকে যখন মনোলগ ব্যবহার করা হয়, স্বগোক্তি বলা হয় বা ব্যবহার করা হয়, তখন সেটিকে কেমন করে ব্যবহার করা হয়? অর্থাৎ তিনি নিজের মনে কথা বলছেন। যখন এটি মঞ্চ নাটক হয় তখন তিনি জোরে জোরে কথা বলছেন এবং সেই মঞ্চে শুধু একজন ব্যক্তি উপস্থিত থাকবেন যিনি এই কথাগুলো বলবেন আর দর্শকরা সেটি শুনবে। তিনি স্বগোক্তি করছেন, ড্রামাটিক মনোলগ। যেমন আব্দুল্লাহ আল মামুনের একটি বিখ্যাত নাটক আছে কোকিলারা। এটি কিন্তু একজন একক অভিনয় শিল্পীর অভিনীত নাটক। বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন বিখ্যাত অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, তিনি এই নাটকটিতে একাই অভিনয় করেছেন, অর্থাৎ তিনি একক শিল্পী। ড্রামাটিক মনোলগ, এটি কিন্তু ড্রামাটিক মনোলগের একটি খুব ভালো উদাহরণ, বলা যায় যে একটি উত্তম বা শ্রেষ্ঠ উদাহরণ। আর যখন মিডিয়াতে অর্থাৎ টিভি নাটক বা চলচ্চিত্র ড্রামাটিক মনোলগ ব্যবহার করা হয় তখন কিভাবে করা হয়? তখন যেই ব্যক্তি মনে মনে কথাগুলো বলছেন সেটি জোরে জোরে আমাদেরকে শোনানো হয়, দর্শকদেরকে শোনানো হয়, কিন্তু তার মুখটি বন্ধ রাখা হয়। তিনি শুধু অভিব্যক্তি অর্থাৎ চোখের অভিব্যক্তি, আই এক্সপ্রেশন বা ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে বিষয়গুলো বোঝান আর আমরা সেটিকে বুঝে নেই। তো ড্রামাটিক মনোলগ মানে হচ্ছে নাটকীয় স্বগোক্তি, স্বগোক্তি, নিজে নিজে কথা বলা। তো বন্ধুরা, হু ইজ এ ফেমাস পোয়েট অফ ড্রামাটিক মনোলগ? নাটকীয় স্বগোক্তির বিখ্যাত কবিকে? তিনি হচ্ছেন রবার্ট ব্রাউনিং। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ওয়াজ দ্য ফেমাস পোয়েট, playwright and psychoanalyst of Victorian period? Who was a famous poet, playwright or psychoanalyst of Victorian period? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় যে ভিক্টোরিয়ান পিরিয়ডের বিখ্যাত কবি, প্লে রাইট এবং সাইকো অ্যানালিস্ট কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। তার আগে আমরা একটি বিষয় জেনে নিই, রবার্ট ব্রাউনিং কিন্তু একজন খুব বিখ্যাত একজন অনুরাগী ছিলেন পিবি শেলি, অর্থাৎ পার্সি বিসি শেলির একজন অনুরাগী ছিলেন, একজন ভক্ত ছিলেন। হি ওয়াজ এ গ্রেট অ্যাডমায়ারার অফ পিবি শেলি। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ওয়াজ দ্য অথর অফ দ্য ফেমাস বুক ম্যান অ্যান্ড উইম্যান? হু ওয়াজ দ্য অথর অফ দ্য ফেমাস বুক ম্যান অ্যান্ড উইম্যান? অর্থাৎ মানুষ, ম্যান মানে মানুষ, পুরুষ এবং নারী, ম্যান অ্যান্ড উইম্যান, এই গ্রন্থটির লেখক কে? বন্ধুরা, ম্যান অ্যান্ড উইম্যান এই গ্রন্থটির লেখক হচ্ছেন রবার্ট ব্রাউনিং। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ওয়াজ দ্য অথর অফ দ্য ফেমাস বুক ড্রামাটিক লিরিক্স? হু ওয়াজ দ্য অথর অফ দ্য ফেমাস বুক ড্রামাটিক লিরিক্স? অর্থাৎ ড্রামাটিক লিরিক্স এই গ্রন্থটির লেখক কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। হু ওয়াজ দ্য অথর অফ দ্য ফেমাস বুক ড্রামাটিক লিরিক্স? এর লেখক হচ্ছেন রবার্ট ব্রাউনিং। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who was the author of the famous poem The Ring of the Book? Who was the author of the famous poem The Ring of the Book? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি বা বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় দ্য রিং অফ দ্য বুক। দ্য রিং অফ দ্য বুক এই কবিতাটির কবি কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। বন্ধুরা, দ্য রিং অফ দ্য বুক এই কবিতাটি কিন্তু একটি এপিক পোয়েম, অর্থাৎ একটি মহাকাব্যিক কবিতা। বন্ধুরা, এই তিনটি প্রশ্নকে আরেকবার যদি একটু বুঝবার চেষ্টা করি, ম্যান অ্যান্ড উইম্যান এটি কিন্তু অত্যন্ত বিখ্যাত একটি কবিতা গ্রন্থ, ফেমাস পোয়েম বুক ম্যান অ্যান্ড উইম্যান, আরেকটি ফেমাস পোয়েম বুক ড্রামাটিক লিরিক্স, আরেকটি ফেমাস পোয়েম বুক দ্য রিং অফ দ্য বুক। বন্ধুরা, এগুলো কিন্তু অত্যন্ত বিখ্যাত কাব্যগ্রন্থ বা কবিতার গ্রন্থ, রবার্ট ব্রাউনিং রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ বা কবিতার গ্রন্থ, ম্যান অ্যান্ড উইম্যান, ড্রামাটিক লিরিক্স, দ্য রিং অফ দ্য বুক। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ওয়াজ দ্য ফেমাস পোয়েট অফ দ্য ফেমাস পোয়েম আন্দ্রিয়া ডেল সার্টো? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি, আন্দ্রিয়া ডেল সার্টো এই বিখ্যাত কবিতার কবি কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। এই বিখ্যাত কবিতাটির কবি হচ্ছেন রবার্ট ব্রাউনিং। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ওয়াজ দ্য ফেমাস পোয়েট অফ দ্য ফেমাস পোয়েম মাই লাস্ট ডাচেস?
মাই লাস্ট ডাচেস। বন্ধুরা, এটি একটি বিখ্যাত কবিতা, মাই লাস্ট ডাচেস। আর এই বিখ্যাত কবিতাটির কবি কে? এটি আমাদের আলোচ্য প্রশ্ন। বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। মাই লাস্ট ডাচেস এই বিখ্যাত কবিতাটির কবি হচ্ছেন রবার্ট ব্রাউনিং। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ওয়াজ দ্য ফেমাস পোয়েট অফ দ্য ফেমাস পোয়েম ফ্রা লিপুলিপি? ফ্রা লিপুলিপি। বন্ধুরা, এটি একটি বিখ্যাত কবিতা, রবার্ট ব্রাউনিং রচিত একটি বিখ্যাত কবিতা, ফ্রা লিপুলিপি। বন্ধুরা, আন্দ্রিয়া ডেল সার্টো এটি রবার্ট ব্রাউনিং রচিত একটি বিখ্যাত কবিতা। মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং রচিত একটি বিখ্যাত কবিতা। ফ্রা লিপুলিপি এটি রবার্ট ব্রাউনিং রচিত একটি বিখ্যাত কবিতা। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ওয়াজ দ্য ফেমাস পোয়েট অফ দ্য ফেমাস পোয়েম? বন্ধুরা, দ্য পেট্রিয়ট এই কবিতাটির কবি কে? ফেমাস পোয়েম দ্য পেট্রিয়ট এই কবিতাটির কবি কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। দ্য পেট্রিয়ট এই কবিতাটির কবি হচ্ছেন রবার্ট ব্রাউনিং। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ওয়াজ দ্য ফেমাস পোয়েট অফ দ্য ফেমাস পোয়েম? বন্ধুরা, রাব্বি বিন এজরা এই কবিতাটির কবি কে? রাব্বি বিন এজরা এই কবিতাটির কবি কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। রাব্বি বিন এজরা এটি একটি বিখ্যাত কবিতা, রবার্ট ব্রাউনিং রচিত একটি বিখ্যাত কবিতা, দ্য পেট্রিয়ট এটি রবার্ট ব্রাউনিং রচিত অত্যন্ত বিখ্যাত কবিতা, রবার্ট ব্রাউনিং এবং দ্য পেট্রিয়ট এটি আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত। ফ্রা লিপুলিপি এটিও অত্যন্ত বিখ্যাত কবিতা। মাই লাস্ট ডাচেস এটিও অত্যন্ত বিখ্যাত কবিতা। আন্দ্রিয়া ডেল সার্টো এটি অত্যন্ত বিখ্যাত কবিতা। রাব্বি বিন এজরা এটি অত্যন্ত বিখ্যাত কবিতা। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ওয়াজ দ্য ফেমাস পোয়েট অফ দ্য ফেমাস পোয়েম? দ্য পাইট পাইপার অফ হ্যামিলন। দ্য পাইট পাইপার অফ হ্যামিলন। বন্ধুরা, কবিতাটির নাম হচ্ছে দ্য পাইট পাইপার অফ হ্যামিলন। আর এই কবিতাটির কবি কে? অত্যন্ত বিখ্যাত একটি কবিতা, দ্য পাইট পাইপার অফ হ্যামিলন। আর এই কবিতাটির কবি কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং, তার রচিত একটি বিখ্যাত কবিতা, দ্য পাইট পাইপার অফ হ্যামিলন। বন্ধুরা, হ্যামিলন এই শহরটির নাম তো আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত, হ্যামিলনের বাঁশিওয়ালা, তাই না বন্ধুরা? অত্যন্ত সুপরিচিত একটি শহর। এই শহরের যে হ্যামিলনের বাঁশিওয়ালা এই কবিতাটিও আমাদের কাছে বা এই ঘটনাটিও আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত। আমরা জানি যে এরকম একটি ঘটনা ছিল বা ঘটেছিল যে ইঁদুরে আক্রান্ত হয়ে গিয়েছিল এই শহরটি। আর এই শহরের সব ইঁদুরকে তাড়ানোর জন্য একজন বাঁশিওয়ালা এসেছিলেন। আর সেই শহরের যে মানুষগণ বা গণ্যমান্য বা কর্তা ব্যক্তিগণ তারা তাকে সম্মতি দিয়েছিলেন, কিন্তু পরে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তারপরে তিনি কি করলেন? শহরের সব শিশুদেরকে নিয়ে চলে গেলেন পাহাড়ের আড়ালে, আর কোনোদিনও ফিরে আসেননি। এটি তো একটি গাথা বা লোকগাথা। আমরা এই ঘটনাটি জেনেছি, পড়েছি। দ্য পাইট পাইপার অফ হ্যামিলন এটি একটি বিখ্যাত কবিতা রবার্ট ব্রাউনিং এর। পাইট পাইপার এই শব্দটি বন্ধুরা বোধহয় একটু বুঝবার প্রয়োজন আছে। পাইপার তো বাঁশিওয়ালা, পাইট মানে হচ্ছে চিত্র বিচিত্র। তো দ্য পাইট পাইপার অফ হ্যামিলন এই কবিতাটির যদি অর্থটি আমরা বুঝবার চেষ্টা করি, তাহলে পাইট পাইপার এই শব্দটির কিন্তু একটি বিশেষ অর্থ আছে। আর তা হলো যে ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টি করে বিপথে পরিচালিত করে। অর্থাৎ যে ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টি করে বিপথে পরিচালিত করে তাকে বলা হচ্ছে পাইট পাইপার। তাহলে দ্য পাইট পাইপার অফ হ্যামিলন এটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি, তাহলে অর্থটি দাঁড়ায় এমন যে হ্যামিলনের এমন একজন ব্যক্তি যিনি বিভ্রান্তি সৃষ্টি করে বিপথে পরিচালিত করেছিলেন। অথবা যদি আমরা আক্ষরিক অর্থ করি, তাহলে অর্থটি দাঁড়ায় যে হ্যামিলনের চিত্র বিচিত্র বাঁশিওয়ালা। যে কোনো ভাবে আমরা বুঝে নিতে পারি, আমাদের মনে রাখাটা প্রয়োজন, কারণ আমরা পড়ছি পরীক্ষার জন্য। দ্য পাইট পাইপার অফ হ্যামিলন। পাইট পাইপার শব্দটির যেহেতু একটি বিশেষ অর্থ আছে, যে ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টি করে বিপথে পরিচালিত করে সেই ব্যক্তিকে বলা হয় পাইট পাইপার। আবার পাইপার মানে বাঁশিওয়ালা, আর পাইট মানে চিত্র বিচিত্র, যে কোনো ভাবেই আমরা বুঝে নিতে পারি। তো এটি একটি বিখ্যাত কবিতা, দ্য পাইট পাইপার অফ হ্যামিলন। এটি একটি ফেমাস পোয়েম অফ রবার্ট ব্রাউনিং। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ওয়াজ দ্য ফেমাস পোয়েট অফ দ্য ফেমাস পোয়েম আ গ্রামারিয়ানস ফিউনারাল? আ গ্রামারিয়ানস ফিউনারাল। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করে থাকি, তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? আ গ্রামারিয়ানস ফিউনারাল অর্থাৎ একজন ব্যাকরণবিদের অন্ত্যেষ্টিক্রিয়া।
এই কবিতাটি কার রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। তার রচিত একটি বিখ্যাত কবিতা আ গ্রামারিয়ানস ফিউনারাল, অর্থাৎ একজন ব্যাকরণবিদের অন্ত্যেষ্টিক্রিয়া। আ গ্রামারিয়ানস ফিউনারাল এটি একটি বিখ্যাত কবিতা, রবার্ট ব্রাউনিং রচিত একটি বিখ্যাত কবিতা। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ওয়াজ দ্য ফেমাস পোয়েট অফ দ্য ফেমাস পোয়েম? বন্ধুরা, কবিতাটি হচ্ছে বেন এজরা হোম থটস ফ্রম অ্যাব্রড। অনেক বড় একটি নাম, আ লং টাইটেল। বেন এজরা হোম থটস ফ্রম অ্যাব্রড এটি রবার্ট ব্রাউনিং রচিত একটি বিখ্যাত কবিতা। বন্ধুরা, এটি কিন্তু একটি পলিটিক্যাল পোয়েম, অর্থাৎ রাজনৈতিক কবিতা। বেন এজরা হোম থটস ফ্রম অ্যাব্রড, বেন এজরা হোম থটস ফ্রম অ্যাব্রড। বন্ধুরা, এটির একটি আক্ষরিক অর্থ করা যায়, তবে অনেক বড় একটি নাম, আক্ষরিক অর্থ না করলেও এটি মনে থাকবে। বেন এজরা হোম থটস ফ্রম অ্যাব্রড, অর্থাৎ অ্যাব্রড মানে তো বাইরে, বাইরে থেকে তিনি ঘরের ভাবনাগুলো ভাবছেন। বেন এজরা তিনি একজন ব্যক্তি, ধরে নিচ্ছি তিনি বাইরে থেকে ঘরের ভাবনাগুলো ভাবছেন। এটি একটি ফেমাস পলিটিক্যাল পোয়েম, অর্থাৎ রাজনৈতিক কবিতা। বেন এজরা হোম থটস ফ্রম অ্যাব্রড। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য ফেমাস পোয়েট অফ দ্য ফেমাস পোয়েম পরফ্রিয়াস লাভার? পরফ্রিয়াস লাভার। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি, পরফ্রিয়াস লাভার অর্থাৎ পরফ্রিয়ার প্রেমিক, এই কবিতাটি কে লিখেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। তার রচিত একটি বিখ্যাত কবিতা পরফ্রিয়াস লাভার। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। বন্ধুরা, রবার্ট ব্রাউনিং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসংখ্য প্রশ্ন এখান থেকে আসে, আর প্রশ্নগুলো সবগুলো প্রশ্নই আপনাদের জানা আছে, উত্তরগুলোও জানা আছে, কারণ রবার্ট ব্রাউনিং অত্যন্ত সুপরিচিত একজন কবি। Ignorance is not innocence but sin. Ignorance is not innocence but sin. বন্ধুরা, প্রশ্নটি হচ্ছে হু সেড দিস, অর্থাৎ এই উক্তিটি কার? Ignorance is not innocence but sin, অর্থাৎ অজ্ঞতা সরলতা নয় বরং পাপ, এই উক্তিটি কে করেছিলেন? Ignorance is not innocence but sin, অজ্ঞতা সরলতা নয় বরং পাপ, এই উক্তিটি কার? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর একটি বিখ্যাত উক্তি, অজ্ঞতা সরলতা নয় বরং পাপ। Ignorance is not innocence but sin. বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। পরের প্রশ্নটি হচ্ছে অপারেশন মেক্স দ্য ওয়াইজ ম্যান ম্যাড। অপারেশন মেক্স দ্য ওয়াইজ ম্যান ম্যাড। বন্ধুরা, এই উক্তিটি কার? এটি হচ্ছে আমাদের আলোচ্য প্রশ্ন। অপারেশন মেক্স দ্য ওয়াইজ ম্যান ম্যাড, এই উক্তিটি কার? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। তার একটি বিখ্যাত উক্তি অপারেশন মেক্স দ্য ওয়াইজ ম্যান ম্যাড, তার মানে হচ্ছে নিপীড়ন বা নির্যাতন একজন জ্ঞানী ব্যক্তিকেও উন্মাদ করে দেয়। অপারেশন মেক্স দ্য ওয়াইজ ম্যান ম্যাড, অর্থাৎ নির্যাতন, নিপীড়ন, অত্যাচার একজন জ্ঞানী ব্যক্তিকেও উন্মাদ করে দেয়। এটি রবার্ট ব্রাউনিং এর একটি বিখ্যাত উক্তি। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। ডাজ আই এন্টার এন্ড ডাজ আই গো? ডাজ আই এন্টার এন্ড ডাজ আই গো কোন কবিতা থেকে বাক্যটি নেওয়া হয়েছে? কোন কবিতা থেকে বাক্যটি নেওয়া হয়েছে? বন্ধুরা, এর উত্তর নিশ্চয়ই আপনাদের জানা আছে। অত্যন্ত বিখ্যাত একটি কবিতা, দ্য পেট্রিয়ট। এই কবিতা থেকে এই উক্তিটি নেওয়া হয়েছে, বা এই চরণটি নেওয়া হয়েছে, বা এই বিখ্যাত পংক্তিটি নেওয়া হয়েছে। পংক্তিটি হচ্ছে ডাজ আই এন্টার এন্ড ডাজ আই গো, অর্থাৎ এভাবেই আমার আগমন আর এভাবেই আমার প্রস্থান। দেশপ্রেমিক অত্যন্ত বেদনা নিয়ে, অত্যন্ত ব্যথা নিয়ে এই উক্তিটি করেছিলেন যে ডাজ আই এন্টার এন্ড ডাজ আই গো। বন্ধুরা, পেট্রিয়ট কবিতাটি নিশ্চয়ই আপনাদের সকলেরই মনে আছে, যে দেশপ্রেমিক যখন 1 বছর আগে তাকে ফুলের সম্বর্ধনা দেওয়া হয়েছিল এবং যে পথে তিনি যাচ্ছিলেন তার দুপাশের যে বাড়িগুলো ছিল সেই গৃহগুলোর ছাদগুলো মানুষে পরিপূর্ণ ছিল, সকলে জয়ধ্বনি করছিল, ফুলের বিছানা ছিল। তখন যদি তিনি চাইতেন যে আকাশের চাঁদটাকে এনে দাও, তখন দেশবাসী তাই করত। কিন্তু 1 বছর পরে যখন তাকে মোটা রশি দিয়ে বেঁধে গণমঞ্চে নেওয়া হয়েছিল ফাঁসির জন্য, তখন গৃহগুলোর ছাদ ছিল মানুষ শূন্য, মানব শূন্য, কেউ ছিল না। যে 2-1জন মানুষ পথে ছিল তারাও পাথর ছুঁড়ে মারছিল। তো এই জন্য তিনি অত্যন্ত ব্যথা নিয়ে, অত্যন্ত কষ্ট নিয়ে বলেছিলেন যে ডাজ আই এন্টার এন্ড ডাজ আই গো, এভাবেই আমার আগমন আর এভাবেই আমার প্রস্থান।
বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। গড ইজ ইন দ্য হেভেন, অল ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড, হু সেড দিস? গড ইজ ইন দ্য হেভেন, অল ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা এই আলোচ্য প্রশ্নটিতে বলা হচ্ছে যে এই উক্তিটি কার? এই উক্তিটি কার? বন্ধুরা এই উক্তিটি হচ্ছে রবার্ট ব্রাউনিং। তার একটি বিখ্যাত উক্তি, গড ইজ ইন দ্য হেভেন, অল ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা এই উক্তিটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি বা অর্থ করবার চেষ্টা করি, তাহলে অর্থটি দাঁড়ায় যে গড তো স্বর্গেই থাকেন, আর পৃথিবীতে যা কিছুই করা হোক না কেন সবকিছুই সঠিক। অর্থাৎ পৃথিবীতে নিপীড়ন, অত্যাচার, জুলুম, নির্যাতন যাই করা হোক সেটাও সঠিক, ন্যায় করা হলে সেটাও সঠিক, কারণ গড বসে আছেন স্বর্গে। পৃথিবীতে কি হচ্ছে কি হচ্ছে না তার সঙ্গে তার কোনো লেনা দেনা নেই। গড ইজ ইন দ্য হেভেন, অল ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সবকিছুই সঠিক, অথবা পৃথিবীর সঙ্গে তুমি যা কিছুই করো না কেন, তুমি জুলুম করো, তুমি অন্যায় করো, তুমি পাপ করো, তুমি পুণ্য করো, সবকিছুই পৃথিবীতে সঠিক। অর্থাৎ তোমার দায়িত্ব তোমাকেই নিতে হবে। গড স্বর্গ থেকে এসে এখানে কিছুই করবেন না। এটি হচ্ছে এই উক্তিটির একটি মর্মার্থ। আমরা একটি আক্ষরিক অর্থ করে নিলাম যে গড ইজ ইন দ্য হেভেন, অল ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড, হু সেড দিস? বন্ধুরা এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং, দ্য ফেমাস কোটেশন অফ রবার্ট ব্রাউনিং। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। So absolutely good is truth. So absolutely good is truth. Who said this? বন্ধুরা এই প্রশ্নটিতে বলা হচ্ছে যে এটি একটি উক্তি, আর এই উক্তিটি কে করেছেন? বন্ধুরা এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। এই উক্তিটি করেছেন রবার্ট ব্রাউনিং। বন্ধুরা আমরা যদি এই উক্তিটি অর্থাৎ এই ফেমাস কোটেশনটি বাংলায় বুঝবার চেষ্টা করি, তাহলে কি অর্থ দাঁড়ায়? সো অ্যাবসলিউটলি গুড ইজ ট্রুথ, অর্থাৎ সম্পূর্ণরূপে যেটা ভালো সেটা হচ্ছে শুধুই সত্য। অর্থাৎ সত্যই ভালো, সত্য ছাড়া আর কোনো কিছুই ভালো নয়। অ্যাবসলিউটলি গুড যদি কিছু থেকে থাকে এই পৃথিবীতে, সেটা হচ্ছে শুধুই সত্য। সত্য হচ্ছে অ্যাবসলিউটলি গুড, অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণরূপে ভালো, এর মধ্যে কোনো কিছু মন্দ নাই, আর সব কিছুই হচ্ছে ভেজাল বা মন্দ, অর্থাৎ খারাপ। তাহলে সো অ্যাবসলিউটলি গুড ইজ ট্রুথ, আমাদেরকে কি মনে রাখতে হবে যে এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে রবার্ট ব্রাউনিং। বন্ধুরা আবারও বলছি, রবার্ট ব্রাউনিং তার একটি বিখ্যাত কোটেশন বা ফেমাস কোটেশন ইজ সো অ্যাবসলিউটলি গুড ইজ ট্রুথ, সত্যই ভালো, সম্পূর্ণরূপে যে ভালো, যা ভালো সেটা হচ্ছে শুধুই সত্য, শুধুই সত্য, অর্থাৎ ট্রুথ। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। ট্রুথ নেভার হার্টস দ্য ডলার, হু সেড দিস? ট্রুথ নেভার হার্টস দ্য ডলার, হু সেড দিস? বন্ধুরা এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি, তাহলে অর্থটি দাঁড়ায় যে এই উক্তিটি কার বা এই বিখ্যাত কোটেশনটি কার? বন্ধুরা এর উত্তর হচ্ছে রবার্ট ব্রাউনিং। তার একটি বিখ্যাত কোটেশন হচ্ছে ট্রুথ নেভার হার্টস দ্য ডলার। বন্ধুরা এই কোটেশনটি যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি মনে রাখার প্রয়োজনে, তাহলে অর্থটি দাঁড়ায় যে সত্য কখনো বড় আঘাত করে না, সত্য কখনো বড় আঘাত করে না। অর্থাৎ সত্য প্রারম্ভিক পর্যায়ে একটু কষ্ট দেয়, একটু মানুষের কষ্ট হয়, কিন্তু সত্য কখনোই বড় আঘাত করে না। সব শেষে সত্যই কিন্তু সত্য। পৃথিবীর শেষ পর্যন্ত কোনটি জিনিস টিকে থাকবে বন্ধুরা? সেটা হচ্ছে অ্যাবসলিউটলি ট্রুথ, অর্থাৎ শুধু সত্য টিকে থাকবে, সত্যই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। মানুষ যত বড় অন্যায় করুক না কেন, যত পাপী হোক না কেন, সে কিন্তু টিকে থাকবে না। কোনো জালিম পৃথিবীতে টিকে থাকে না, টিকে থাকে শুধু সত্যবাদিতা বা সত্যবান মানুষ। ট্রুথ নেভার হার্টস দ্য ডলার, অর্থাৎ সত্য কখনোই বড় আঘাত করে না। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে রবার্ট ব্রাউনিং। তার একটি বিখ্যাত উক্তি ট্রুথ নেভার হার্টস দ্য ডলার। বন্ধুরা রবার্ট ব্রাউনিং এই অংশ থেকে যে প্রশ্নগুলো আসে এবং এসেছে তার সবগুলো তথ্যই, সবগুলো প্রশ্নই আমাদের আলোচনা করা হয়ে গেল। বন্ধুরা এবার আমরা এক ঝলকে তার সাহিত্যকর্ম একটু দেখে নিচ্ছি, যাতে করে আমাদের ভালোভাবে মনে থাকে। সাহিত্যকর্ম বন্ধুরা তার বিখ্যাত কাব্যগ্রন্থ ম্যান অ্যান্ড উইম্যান, ড্রামাটিক লিরিক্স, দ্য রিং অফ দ্য বুক। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হচ্ছে ম্যান অ্যান্ড উইম্যান, ম্যান অ্যান্ড উইম্যান, ড্রামাটিক লিরিক্স, দ্য রিং অফ দ্য বুক।
বন্ধুরা, তার বিখ্যাত কবিতা আন্দ্রিয়া ডেল সার্টো, রাব্বি বিন এজরা, ফ্রা লিপ্পি, দ্য পেট্রিয়ট, এটি অত্যন্ত বিখ্যাত একটি কবিতা। আর এই কবিতাটি আমাদের অত্যন্ত সুপরিচিত, মাই লাস্ট ডাচেস। বন্ধুরা, আরো একটি বিখ্যাত কবিতা আছে, এটি তার পলিটিক্যাল পোয়েম, বেন এজরা হোম থটস ফ্রম অ্যাব্রড। বেন এজরা হোম থটস ফ্রম অ্যাব্রড। বন্ধুরা, আছে আ গ্রামারিয়ানস ফিউনারাল, একজন ব্যাকরণবিদের অন্ত্যেষ্টিক্রিয়া, পরফ্রিয়াস লাভার অর্থাৎ পরফ্রিয়ার প্রেমিক, দ্য পাইট পাইপার অফ হ্যামিলন। বন্ধুরা, তার বিখ্যাত উক্তিগুলো আমরা একটু জেনে নিচ্ছি। তার উক্তিগুলো অত্যন্ত বিখ্যাত, ফেমাস কোটেশন, পরীক্ষায় সবসময় আসে। ইগনোরেন্স ইজ নট ইনোসেন্স বাট সিন, অর্থাৎ অজ্ঞতা কিন্তু সরলতা নয়, বরং এটি একটি পাপ। অপারেশন মেক্স দ্য ওয়াইজ ম্যান ম্যাড, অর্থাৎ নির্যাতন বা নিপীড়ন বা অত্যাচার জ্ঞানী ব্যক্তিকেও উন্মাদ করে দেয়। অর্থাৎ নির্যাতন নিপীড়নে শুধু যে অজ্ঞ ব্যক্তিরা বা সাধারণ মানুষেরা জর্জরিত হয় তা কিন্তু নয়, জ্ঞানী ব্যক্তিরাও উন্মাদ হয়ে যায়। বন্ধুরা, ডাজ আই এন্টার অ্যান্ড ডাজ আই গো, এটি দ্য পেট্রিয়ট কবিতার একটি বিখ্যাত চরণ। এভাবেই আমার আগমন আর এভাবেই আমার প্রস্থান। বন্ধুরা, তার অন্যান্য বিখ্যাত উক্তিগুলো একটু জেনে নিচ্ছি। গড ইজ ইন দ্য হেভেন, অল ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ গড থাকেন স্বর্গে, অর্থাৎ দেবতা তিনি স্বর্গেই বসে থাকেন আর পৃথিবীর সঙ্গে সবকিছুই সঠিক। গড ইজ ইন দ্য হেভেন, অল ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড, স্বর্গে তিনি চুপচাপ বসে আছেন আর দুনিয়াতে কি হচ্ছে তার সঙ্গে সেই গডের কোনো রকমের কোনো লেনাদেনা নেই। এটি হচ্ছে আরেকটি বিখ্যাত উক্তি। সো অ্যাবসলিউটলি গুড ইজ ট্রুথ, সত্যই ভালো, সম্পূর্ণরূপে যেটা ভালো তা কেবলই সত্য। বন্ধুরা, পরের উক্তিটি একটু জেনে নিচ্ছি। ট্রুথ নেভার হার্টস দ্য ডলার, সত্য কখনোই বড় আঘাত করে না। ট্রুথ নেভার হার্টস দ্য ডলার, সত্য কখনোই বড় আঘাত করে না। বন্ধুরা, আরো একটি উক্তি আছে, ইটালি ওয়াজ মাই ইউনিভার্সিটি, অর্থাৎ ইতালি হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়। তো বন্ধুরা, উক্তিগুলো আরেকবার একটু জেনে নিচ্ছি। ইগনোরেন্স ইজ নট ইনোসেন্স বাট সিন, অপারেশন মেক্স দ্য ওয়াইজ ম্যান ম্যাড, দাজ আই এন্টার অ্যান্ড দাজ আই গো, এটি পেট্রিয়ট কবিতার একটি বিখ্যাত চরণ। গড ইজ ইন দ্য হেভেন, অল ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড, সো অ্যাবসলিউটলি গুড ইজ ট্রুথ, Truth never hurts the dollar. Italy is my university. Italy was my university. বন্ধুরা, উক্তিটি ছিল ইটালি ওয়াজ মাই ইউনিভার্সিটি। তো বন্ধুরা, রবার্ট ব্রাউনিং এই অংশ থেকে যে প্রশ্নগুলো আসে এবং এসেছে সেই সবগুলো তথ্যই আমরা আলোচনা করলাম। এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আশা করছি এবং বিশ্বাস করছি এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদেরকে সুযোগ করে দিবেন যাতে সহযোদ্ধা হয়ে আমরা আপনাদের পাশে থাকতে পারি, যাতে নতুন কোনো আলোচনা, নতুন কোনো তথ্য অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে, যাতে করে আপনারা কাল বিলম্ব না করে প্রত্যেকটি তথ্যই জেনে নিতে পারেন। বন্ধুরা, পড়াশোনা একটি দীর্ঘমেয়াদী চলমান প্রক্রিয়া আর এই প্রক্রিয়ায় নিয়মিত থাকবার জন্য প্রয়োজন ধৈর্য, নিষ্ঠা, সততা এবং সময়ানুবর্তিতা। বন্ধুরা, আপনারা আপনাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন করুন, এটি আমাদের একান্ত চাওয়া, একান্ত আকাঙ্ক্ষা, আমাদের ঐকান্তিক দোয়া যে আপনারা আপনাদের জীবনে আপনাদের সফলতাকে অর্জন করুন। বন্ধুরা, আবারও আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।